তাহলে আজকে ডেট বলো আবার। আজকে ডেট হচ্ছে তোমার 14/11/24। আজকে আমরা করছি কোয়ান্টাম তত্ত্ব। কোয়ান্টাম তত্ত্ব, এই কোয়ান্টাম তত্ত্ব চ্যাপ্টারের নাম দিলেও এই চ্যাপ্টারে মূলত আমরা দুটো বিষয় পড়ব। এটার নাম কোয়ান্টাম তত্ত্ব, বিশাল কঠিন একটা নাম বা এমন কিছু একটা নাম যে নামটা আমরা অনেকবার শুনি, অথচ এই নামটা সম্বন্ধে খুব একটা ভালো আইডিয়া আমাদের হয় না। আমরা আইডিয়াটা তৈরি করব, কিন্তু তবুও এই চ্যাপ্টারটা বেসিক্যালি দুটো অংশে বিভক্ত। একটা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া, আলোক তড়িৎ ক্রিয়া ইংরেজিতে যেটাকে বলা হয় ফটো ইলেকট্রিক ইফেক্ট, যেটার জন্য বিজ্ঞানী আইনস্টাইন নোবেল প্রাইজ পায়, যেটা ব্যাখ্যা করার জন্য। এখানে আইনস্টাইন নোবেল প্রাইজ পায়। আর একটা হচ্ছে পদার্থ তরঙ্গের ধারণা, পদার্থ তরঙ্গের ধারণা। কোন একটা পদার্থ যেখানে আছে তার সাথে সাথে একটা তরঙ্গও আছে, সেটা হচ্ছে পদার্থ তরঙ্গ। ইংরেজিতে এটাকে বলা হয় ধারণা, মানে হচ্ছে কনসেপ্ট অফ ম্যাটার ওয়েভ। এতদিন ধরে আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ, তারপরে সাউন্ড ওয়েভ, এরকম বিভিন্ন ধরনের ওয়েভের কথা আমরা পড়াশোনা করেছি। এখন আমরা মডার্ন ফিজিক্সে বা কোয়ান্টাম থিওরিতে আমরা একটা নতুন ওয়েভ পড়বো, যেটাকে বলছে পদার্থ তরঙ্গ, ম্যাটার ওয়েভ। এই জিনিসটার আবিষ্কারের জন্য বিজ্ঞানী ডে ব্রগলি, ডি ব্রগলি, ইনি খুব কম বয়সে নোবেল প্রাইজ পান। ইনিও পান, ইনিও পান। তাহলে দুটো ইম্পর্টেন্ট নোবেল প্রাইজ পাওয়ার কারণ কি, সেগুলো সম্বন্ধে আমাদের ধারণা হলে, আর 4-5টা ইকুয়েশন, 6-7টা গ্রাফ বুঝলেই আমাদের চ্যাপ্টারটা শেষ। তো কিন্তু কোয়ান্টাম কথাটা যেহেতু এখানে লেখা আছে, তাই আমরা প্রথম বুঝবো কোয়ান্টাম কথাটির মানে কি। তাহলে ফার্স্ট আমরা বুঝবো কোয়ান্টাম কথাটার মানে কি। কোয়ান্টাম বলতে বোঝায় যে, দেখবে এমনি পৃথিবীতে এমন অনেক জিনিস আছে যাদের ভ্যালু কোনো নির্দিষ্ট নির্দিষ্ট ভ্যালু হয়, যা কিছু হয় না। তাহলে কথাটা আমি লিখি, পৃথিবীতে বা আমাদের চারপাশে, আমাদের চারিদিকে অনেক জিনিস আছে যাদের সংখ্যা বা যাদের কোনো ভৌত রাশির মান কিছু নির্দিষ্ট ভ্যালুই হয়, কিছু নির্দিষ্ট মানই হয়। যে কোনো মানের কিন্তু হয় না। তো এরকম যদি কিছু জিনিস হয় যাদের ক্ষেত্রে মানে মানটা বা সংখ্যাটা তোমার যে কোনো কিছু ভ্যালু হয় না, কিছু কিছু নির্দিষ্ট ভ্যালু হয়, যা ইচ্ছা তাই মনে হচ্ছে যে যে কোনো ভ্যালু, এটা কি হয় না, ওটা কি হয় না, এরকম হয় না, যে নির্দিষ্ট মানের হয়, সেই জিনিসটাকেই আমরা কেবলমাত্র বলবো কোয়ান্টাম জিনিস। সেই সমস্ত জিনিসই হচ্ছে কোয়ান্টাম জিনিস। হুম। পড়া হয়ে যাবে আমাকে ডাকবে, আমি তোমার এখানে একটুখানি লিখবো। ওকে, এগুলোকে বলা হয় কোয়ান্টাম জিনিস। যেমন ধরে নাও, যদি আমি এক্সাম্পল দিই, সাপোজ তোমাদের একটা পরীক্ষা আছে, ধরো 4টে, আমি একটা এক্সাম, ধরো একটা এক্সাম আমি নিলাম, এই এক্সামের 5 কোশ্চেন্স আছে, 5টা কোশ্চেন আছে।
যদি তুমি রাইট করো, ইচ রাইট, প্রত্যেকটা যদি রাইট করো তাহলে ধরে নাও 4 মার্কস পাবে। ইচ রং যদি মানে ইচ রং যদি করো, দাও না, পরে দেবো। ইচ রং যদি করো তাহলে তুমি পাবে -1। তুমি যদি নো অ্যান্সার করো তাহলে পাবে 0। তাহলে এরকম যদি একটা সিস্টেম থাকে, এরকম যদি একটা এমসিকিউ এক্সামের সিস্টেম থাকে, তাহলে এই এক্সামে কি যা ইচ্ছা তাই নাম্বার সবাই পেতে পারে? ধরো 5টায় রাইট করলো, তাহলে কত পাবে? 5টা কোশ্চেন 4 নাম্বার করে, 5টা রাইট করলে কত পাবে? 20 পাবে। 4টে রাইট, একটা ভুল করলে কত পাবে? 15 পাবে। কারণ কি 4টে রাইট করেছে, 4 4 4 4 16 -1। 4টে রাইট করলে একটা অ্যান্সার করলো না, তাহলে কত পাবে? 17 কি পেতে পারে? 18 কি পেতে পারে? 19 কি পেতে পারে? এগুলো হচ্ছে না। তাহলে দেখো, এই যে পরীক্ষা সিস্টেমটা, সেখানে কিন্তু যাই ইচ্ছা তাই নাম্বার যে কেউ পেতে পারে না। এর পরের নাম্বারটা কি হবে? তাহলে ফার্স্ট যে হবে, ফার্স্ট র্যাঙ্কার যারা হবে তারা 20 পাবে, সেকেন্ড র্যাঙ্কার যারা হবে তারা 16ই পাবে, থার্ড র্যাঙ্কার যারা হবে তারা 15ই পাবে, ফোর্থ র্যাঙ্কার কত পাবে গো? ফোর্থ র্যাঙ্কার কত পাবে? 3টে ঠিক আর কোনো ভুল নেই। 3টে ঠিক আর কোনো ভুল নেই, তাহলে 12। তারপরটা কি পাবে? 3টে ঠিক, একটা ভুল, মানে 11। তারপর 3টে ঠিক, দুটো ভুল, তার মানে হলো 10। তারপরে দুটো ঠিক, এরকম করে নাম্বার গুলো পেতে পারে। কিন্তু দেখো, এর মধ্যে 10 11 12 পেলো ঠিক কথাই, কিন্তু 13 14 কি পেলো? 13 14 পেলো না। তাহলে এই সিস্টেমের যে রেজাল্ট, এই যে আমি পরীক্ষা নিলাম, সেই পরীক্ষার যে নিয়ম, সেই নিয়মের যে রেজাল্ট গুলো হলো, সেই রেজাল্ট গুলো যা খুশি ভ্যালু কেউ পেতে পারে না। কেউ যদি বলে আমি 17 পেয়েছি, তাহলে সেটা সম্ভব নয়। তার মানে এই যে পরীক্ষাটার সিস্টেম আমার আছে, তার রেজাল্ট কিন্তু একদম ডেফিনিট, একদম নির্দিষ্ট মানের রেজাল্ট হতে পারে। সেই ভ্যালুগুলো ছাড়া আর অন্য কোনো ভ্যালু নিতে পারে না। এই ধরনের যে রেজাল্ট, এই রেজাল্টটাকে আমরা বলবো কোয়ান্টাম রেজাল্ট। এগুলো হচ্ছে কোয়ান্টাম রেজাল্ট। তাহলে কোয়ান্টাম মানে একদম খুদি খুদি হতে হবে, খুদি পিঁপড়ের মতো। কোয়ান্টাম মানে এমন একটা জিনিস যা একদম কম্পিউটারের চিপের ভিতর ঢুকে থাকে। কোয়ান্টাম মানে এমন একটা জিনিস যা বোঝা বিশাল কঠিন, এমন কোনো ব্যাপার নেই। কোয়ান্টাম কথাটার মানে হচ্ছে যে কিছু নির্দিষ্ট ভ্যালু, যে ভ্যালুগুলো ছাড়া আর অন্য কোনো ভ্যালু কোনো একটা পরীক্ষালব্ধ ফলাফলে আমি পাবো না। যেগুলো পাবো সেগুলোই পাবো। তাহলে এটা আমি একটা ম্যাথামেটিক্যাল এক্সাম্পল দিলাম। এবার তোমাদের, যদিও আমি অ্যাটমিক স্ট্রাকচার পড়াবো, পদার্থের পরমাণু গঠন তো আমি পড়াবো, তবুও তোমরা তো পরমাণু গঠন ছোটবেলা থেকেই পড়েছো। এবং তোমরা ক্লাস ইলেভেনে কেমিস্ট্রিতে পড়েছো পরমাণু গঠন। হাইড্রোজেন পরমাণু পড়োনি তোমরা? এইচ পরমাণু পড়েছো তো? এইচ পরমাণুর ক্ষেত্রে আমরা কি দেখেছিলাম? যে এইটা হচ্ছে নিউক্লিয়াস, তারপরে বিভিন্ন লেয়ার আছে। এটা হচ্ছে কে কক্ষ, এটা এল কক্ষ, এটা এম কক্ষ। এই যে কে কক্ষ, তার এনার্জি কত? -13.6। এইটার এনার্জি কত? -13.6/2², মানে 4। তার মানে সমান হচ্ছে -3.4। এটা হচ্ছে -13.6 -3², মানে কিছু একটা হবে। তাহলে বলো, যদি তোমাকে কেউ জিজ্ঞেস করে যে হাইড্রোজেন পরমাণুর যে এনার্জি, ইলেকট্রনের যে এনার্জি, ইলেকট্রন তো এখানে থাকতে পারে, বা এখানে থাকতে পারে, বা এখানে থাকতে পারে, এখানে বা এখানে বা ওখানে কোথাও একটা জায়গায় থাকতে পারে, যে কোনো জায়গায় তো থাকতে পারে না। তাহলে ইলেকট্রনের এনার্জি কি কি হতে পারে? ইলেকট্রনের যে এনার্জি, সেটা শুধুমাত্র হতে পারে -13.6/n²eV। তাহলে কেউ যদি তোমাকে বলে ইলেকট্রনের এনার্জি -5.6, এটা যদি কেউ বলে হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনের এনার্জি, তাহলে কি তুমি বিশ্বাস করবে?
এটাকে আমরা বিশ্বাস করবো? তাহলে এটা হতে পারে না, কারণ -13.6 পরে পরেই -3.4, এর মধ্যে কোনো এনার্জি স্তর নাই। তাহলে যা খুশি তাই আমরা বলতে পারি না। আমরা দেখতে পাচ্ছি ভ্যালুগুলো কোয়ান্টাইজড, মানে ভ্যালুগুলো নির্দিষ্ট এবং ছাড়া ছাড়া তাদের মধ্যে গ্যাপ আছে। ওই গ্যাপের মধ্যে যে মানগুলো আছে সেই মান কিন্তু ইলেকট্রনের এনার্জি ওই মানের এনার্জি পেতে পারে না। তারা নির্দিষ্ট নির্দিষ্ট ভ্যালু পাবে, ঘটনাগুলো নির্দিষ্ট নির্দিষ্ট ঘটবে এবং সেই ভ্যালুগুলোই কেবলমাত্র নিতে পারবে। তাহলে এই যে রেজাল্ট ইলেকট্রনের এনার্জির, এই যে রেজাল্ট বিজ্ঞানী বোর তার থিওরি দিয়ে বার করেছে, বোর থিওরি, এই বোর থিওরির যে রেজাল্ট, এই জিনিসটাই হচ্ছে কোয়ান্টাম মেকানিক্সের কোন জায়গা থেকে এসছে? এসছে তোমার দেখবে বোর বলেছিল mvr =nh/2π। ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান ইলেকট্রনের যে অ্যাঙ্গুলার মোমেন্টাম, কৌণিক ভরবেগ, তা h/2π এর কি গুণিতক? কি গুণিতক? পূর্ণ সংখ্যার গুণিতক। n এর মান 1 হতে পারে, n এর মান 2 হতে পারে, কিন্তু n এর মান 1.1 তো হতে পারে না। তার জন্যই এখানে n এর মান 1 হলো, তারপরে 2 হবে, তারপরে 3 হবে, তারপর 4 হবে। তাই এনার্জির ভ্যালু কিন্তু যা ইচ্ছা তাই হতে পারে না। তার মানে এনার্জি হচ্ছে কোয়ান্টাইজড। কি বোঝাতে পারলাম আমি? বুঝতে বুঝতে পারলে তোমরা? কি বলার চেষ্টা করলাম? কে বুঝতে পারোনি বলো? হ্যালো 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 সবাই? ওকে, তাহলে এটা হলো থিওরি। এইটা যদি তোমরা না বুঝতে পারো তাহলে তাতে তোমাদের পরীক্ষার রেজাল্টের কোনো হেরফের হবে না। কারণ কোয়ান্টাম বলতে কি বোঝো এই ধরনের কোশ্চেন কিন্তু পড়বে না, পড়ে না সাধারণত। ফেললেই ফেলতে পারে কিন্তু পড়ে না। কি পড়ে? যেটা পড়ে সেটা নিয়ে আমরা আলোচনা করি, যেটা হচ্ছে আলোক তড়িৎ ক্রিয়া। তার আগে দেখবে ইলেকট্রন ভোল্ট অমুক তমুক কিছু বইয়ে অনেক কিছু দেওয়া আছে, সেগুলো নিয়ে আলোচনা করার এমন কিছু বিষয় নেই। যখন আমাদের অঙ্ক করতে যাবো অটোমেটিক্যালি আমি সেই জিনিসগুলো আমরা এমনি ডিসকাস করব। সুতরাং ওগুলো নিয়ে বেশি ভাবনা চিন্তার দরকার নেই। যেটা থিওরি সেটা আমরা ঝপাঝপ পড়ে নিই, বাদ বাকি চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাওয়ার পর দেখবে তোমরা বাঁ হাতে অঙ্ক করতে পারছো এবং কোনো রকম কোনো চাপ হচ্ছে না। খালি কিছু গ্রাফ করানোর সময় একটু সচেতন হয়ে 3-4 ধরনের গ্রাফ আছে, মুখস্থ করে বুঝে চলে গেলেই হবে। ইংরেজির নাম হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট। এটা একটা ঘটনা। কি ঘটনা? কোন ঘটনাকে আলোক তড়িৎ ইফেক্ট বলে? বলছে ধাতব পৃষ্ঠে, ধাতব পৃষ্ঠে নির্দিষ্ট কম্পাঙ্কের, নির্দিষ্ট কম্পাঙ্কের চেয়ে বেশি কম্পাঙ্কের কোনো একটি ধাতব পৃষ্ঠে, কোনো একটি ধাতব পৃষ্ঠে নির্দিষ্ট কম্পাঙ্কের চেয়ে বেশি কম্পাঙ্কের আলো ফেললে ধাতু পৃষ্ঠ থেকে, ধাতু পৃষ্ঠ থেকে ইলেকট্রন নিঃসরণ হতে পারে, ইলেকট্রন নিঃসরণ হয়। এই ঘটনাকে আলোক তড়িৎ ক্রিয়া বলে। তাহলে আমি কি ফেলছি? ধাতুর পৃষ্ঠে আমি কি ফেলছি? তাহলে আমি আলো ফেলছি। যদি আমি শর্ট করে বলি তাহলে আলো ফেলছি। আমার কি নির্গত হলো? ইলেকট্রন। ইলেকট্রন নির্গত হলে ইলেকট্রনকে যদি আমি পজিটিভ দিয়ে টেনে নিই তাহলে আমি কি পাবো? তড়িৎ পাবো, ইলেকট্রিক পাবো। তাহলে আলো ফেলে কারেন্ট তৈরি করার প্রক্রিয়া। শর্ট করে যদি আমরা বলি তাহলে আমরা বলবো ধাতুতে আলো ফেলে, ধাতুতে আলো ফেলে আলো তৈরি, কারেন্ট তৈরি করার তড়িৎ প্রবাহ সৃষ্টি।
তাহলে বলো তো দেখি এখানে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়? তড়িৎ শক্তিতে। তাহলে আলোক শক্তি গিয়ে তড়িৎ শক্তিতে রূপান্তরিত হলো। তাহলে এখানে ইয়েস, ইয়েস, এটাও করে। আবার পিএন সংযোগ ডায়োডও হয়, সেখানেও তাই হয়, একদম তাই। তাহলে দেখো, তার মানে এখানে আলোক শক্তি, আলোক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়, তড়িৎ শক্তি বা বৈদ্যুতিক শক্তিতে রূপান্তরিত হয়। এবার প্রশ্ন হচ্ছে, কে প্রথম অবজার্ভ করে, কে প্রথম পর্যবেক্ষণ করেন? অ্যান্সার হচ্ছে বিজ্ঞানী হার্টজ। যে হার্টজ 1/সেকেন্ড হার্টজ বলি না, বিজ্ঞানী হার্টজ। তো এবার প্রথম তিনি অবজার্ভ করে কি দেখলেন? তিনি দেখলেন, তিনি কি বলেছিলেন? তিনি বলেছিলেন যে ধাতুর পৃষ্ঠে, ভালো করে বুঝে যেও, এটা আমরা ইতিহাসটা বলছি, হিস্ট্রিটা বলছি, প্রথম কি হলো না হলো সেটা বলছি। প্রথম অবজার্ভ করলেন বিজ্ঞানী হার্টজ। উনি দেখছেন ধাতুর পৃষ্ঠে যদি আমি আলো ফেলতে থাকি, এবং যদি আমি অতিবেগুনি আলো ফেলি, উনি অতিবেগুনি আলো ফেলেছিলেন, ইউভি রে ফেলেছিলেন। ইউভি রে মানে শক্তি বেশি, কম্পাঙ্ক বেশি। সেই ইউভি রে ফেলে তিনি দেখছেন যে একটা একটা এমন তড়িৎগ্রস্ত কণা পাওয়া যাচ্ছে, যা চৌম্বক ক্ষেত্রের দ্বারা, তড়িৎ ক্ষেত্রের দ্বারা প্রভাবিত হয়। তাহলে চৌম্বক ক্ষেত্র আর তড়িৎ ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয় এমন কণা কি রকম ধরনের কণা হবে? হ্যাঁ, হুম। তাহলে উনি দেখলেন ধাতুর উপর ইউভি রে ফেলে তিনি দেখতে পারলেন যে এখানে কিন্তু তড়িৎ আধান সৃষ্টি হয়, তড়িৎ আধান, তড়িৎ স্ফুলিঙ্গ তিনি দেখতে পেয়েছেন। এগুলো দেখতে পান, এগুলো দেখতে পান। তাহলে এবার এবার উনি তো আর আমাদের মতন আগে থেকে জেনে যায়নি, বইয়ে পড়েনি, উনি প্রথম দেখেছেন। তাহলে উনার মনে উনি তখন আইডিয়া করলেন এটা তড়িৎ আধান, এতটা পর্যন্ত উনি বলেছেন। এই তড়িৎ আধান তো যা ইচ্ছা তাই হতে পারে, হতে পারে না? প্রোটন হতে পারে, ইলেকট্রন হতে পারে, কোনো একটা আয়ন হতে পারে, যা ইচ্ছা তাই হতে পারে। ওটা যে সত্যিই তড়িৎ আধানটা যে ইলেকট্রন, সেটা আবিষ্কার করেছিল বিজ্ঞানী লেনার্ড 1900 সালে। এইটা তিনি করেছিলেন 1887 সালে। তাহলে এই যে তড়িৎ আধান, এই সৃষ্ট তড়িৎ আধান, এই সৃষ্ট তড়িৎ আধান যে প্রকৃতপক্ষে ইলেকট্রন তাকে বলেন, তা বলেন বিজ্ঞানী লেনার্ড, তা প্রমাণ করেন। লেনার্ড প্রমাণ করেন এটা কত সালে? 1900 সালে প্রমাণ হয়। তাহলে 1900 সালে প্রমাণ হয় যে এটা হচ্ছে তোমার ইলেকট্রন। এবং এর যে অ্যাকচুয়াল কিভাবে অ্যাকচুয়াল তোমার কত সালে আইনস্টাইন বলেছিল, 1905 মনে হয়। তো অ্যাকচুয়ালি এই প্রক্রিয়ার ব্যাখ্যা দেওয়াটা চাপ হয়ে যাচ্ছিল। এই প্রক্রিয়া আলোককে, আলোককে আমরা আগে কি জানতাম? তরঙ্গ, তরঙ্গ হিসেবে বিবেচনা করলে কিছুতেই ব্যাখ্যা করা যাচ্ছে না। কারণ এখানে তরঙ্গ তত্ত্বের ব্যাখ্যা হলো, আলোক তরঙ্গ তত্ত্বের ব্যর্থতা হলো,
আলোক তরঙ্গ তত্ত্বের ব্যর্থতা হলো বিজ্ঞানী আইনস্টাইন আলোককে কণা ধরে এবং প্ল্যাঙ্কের যে সূত্র E ইকুয়াল টু এইচ নিউ, এই সূত্রটা তোমরা জানো নিশ্চয়। E ইকুয়াল টু এইচ নিউ, ই মানে শক্তি, কোন একটা ফোটনের শক্তি। তাহলে আলোককে কণা ধরলো মানে কি, আলোককে ধরলো ফোটন, ফোটন ধরলো, কণার মতো ধরলো। ফোটন ধরে E ইকুয়াল টু এইচ নিউ ধরে এটা এবং প্ল্যাঙ্কের সূত্র প্রয়োগ করে এই ঘটনার সম্পূর্ণ ব্যাখ্যা দিতে পারেন, সম্পূর্ণ ব্যাখ্যা দেন। তার জন্য তিনি নোবেল প্রাইজ পান। এর জন্য তিনি পেলেন নোবেল প্রাইজ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আলো তরঙ্গও বটে, যেগুলো দিয়ে আমরা আলোক তরঙ্গ দিয়ে আমরা কি কি ব্যাখ্যা করলাম। তোমরা রিজু স্যারের কাছে কি কি ব্যাখ্যা করলে? আলো যে তরঙ্গ, ব্যতিচার, অপবর্তন, সমবর্তন, এগুলো তোমরা ব্যাখ্যা করলে। 1905, তাহলে ঠিকই বলেছি, এটা আমি এটা দেখে নিলাম। 1905 সালে তিনি ব্যাখ্যা করে দিলেন এবং তিনি নোবেল পেয়ে গেলেন। এটা ব্যাখ্যা করার জন্য তিনি নোবেল পেলেন। ওকে, তাহলে আমরা আমরা এখানে কি দেখতে পেলাম? আমরা এখনো কিন্তু বিষয়ের ভিতরে ঢুকিনি, কিন্তু গল্পটা আগে তোমাদের জেনে নেওয়া দরকার। তাহলে আমরা এখানে বিষয়ে কি বুঝতে পারলাম? আমরা প্রথম দেখতে পেলাম, আমরা আগে জানতাম এই যে আলোক, আলো যেটাকে আমরা বলি লাইট, এই লাইটটা তরঙ্গ হিসেবে আমরা জানি। কিরকম তরঙ্গ? তড়িৎচুম্বকীয় তরঙ্গ হিসেবে জানি। এবং এই তরঙ্গ যখন আমরা দেখছি, সেটা দিয়ে আলোর প্রতিফলন, যে ঘটনাগুলো প্রায় সব সময় আমরা দেখতে পাই, প্রতিসরণ, ব্যতিচার, অপবর্তন, সমাবর্তন, এই সমস্ত সবগুলো ব্যাখ্যা করা যায় তরঙ্গ হিসেবে। কিন্তু কিন্তু তার মানে কি আলোকে সবসময় তরঙ্গ ভাবা যায়? অ্যান্সার হচ্ছে না। আলোকে কেবলমাত্র যদি আমরা ফোটন কণা ধরি, মানে কণা ধরি, বেসিক্যালি কণা যদি আমরা ধরি আলোকে, তবেই তুমি কেবলমাত্র এই ফটো ইলেকট্রিক ইফেক্ট ব্যাখ্যা করতে পারো, আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করতে পারো, আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করতে পারো। 20 মিনিটস। আলোক তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করতে পারো তখন। দাঁড়াও, তার মানে এখানে দেখতে পাচ্ছি আমরা এই যে এই যে পাতাটা, এই পাতা থেকে আমরা দেখতে পাচ্ছি আলোর তরঙ্গ গুণও আছে, আবার কণা গুণও আছে। তাহলে আলো কখনো কখনো তরঙ্গের ন্যায় আচরণ করে, কখনো কখনো কণার ন্যায় আচরণ করে। সেই জন্য আলোকে আমরা বলতে পারি এর দ্বৈত সত্তা আছে। দ্বৈত মানে দ্বৈত, ওই ব্রহ্মদ্বৈত দ্বৈত নয়, দ্বৈত। তাহলে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আলোক, আলোকের তরঙ্গ ধর্মও আছে। কারণ এগুলো তো সত্যি। এই কণা ধরলে তুমি কোনোদিন ব্যতিচার প্রমাণ করতে পারবে না।
কণা ধরলে প্রতিফলন প্রমাণ করতে পারবে না, প্রতিসরণ প্রমাণ করতে পারবে না, অপবর্তন প্রমাণ করতেই পারবে না জীবনে, সমবর্তন প্রমাণ করতে পারবে না। তাহলে ওই ঘটনাগুলো কি সত্যি নয়? আগের ঘটনাগুলো কি সত্যি নয়? রিফ্লেকশন, রিফ্র্যাকশন, ইন্টারফারেন্স, ডিফ্র্যাকশন, পোলারাইজেশন, এগুলো কি কোনোটা সত্যি ঘটনা নয়? এগুলো তো চোখের সামনে দেখতে পাই। এগুলো দেখে দেখে আমরা বিভিন্ন ধরনের মাইক্রোস্কোপ তৈরি করি, করি না করি না? হ্যালো 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 হ্যালো, করি তো। কিন্তু আবার সেই আলো ফেলে আরেক জায়গায় যখন ইলেকট্রন বেরোচ্ছে, সেই ইলেকট্রন বের করার ঘটনাটা কোনোভাবেই আলোকে যদি তরঙ্গ ধরি তাহলে আমি ব্যাখ্যা করতে পারবো না। তাহলে আলোকের তরঙ্গ ধর্মের সাথে 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 তরঙ্গ ধর্ম এবং কণা ধর্ম দুই বিদ্যমান। সেই জন্য বলা হয় এই ঘটনাকে বলা হয় আলোর দ্বৈত সত্তা। দ্বৈত সত্তা বলে, মানে হচ্ছে ডুয়াল নেচার, ডুয়াল নেচার। তার মানে কি? তার মানে হচ্ছে তোমার ব্যাখ্যা করার জন্য, তোমার ঘটনা ব্যাখ্যা করার জন্য আলোকে যেটা ধরা দরকার সেটা তুমি ধরে ব্যাখ্যা করে দাও। একটা কয়েনের যেমন এপিট আর ওপিট যেমন হয়, তেমন আলোর ক্ষেত্রে তোমার একদিকটা হচ্ছে আলোর ওয়েভ, আরেক দিকটা হচ্ছে আলোর কণা। তো তুমি এই দুটোকে সেপারেট আউট করতে পারবে না। এই জিনিসটাকে ব্যাখ্যা করার জন্য যিনি ব্যাখ্যা করলেন তার নাম হচ্ছে দেবগলি, বিজ্ঞানী ডেবগলি। উনি কি বললেন? উনি বললেন উল্টো করে বললেন, উনি উল্টো করে বললেন যে প্রতিটি কণারই কণার সাথেই একটি তরঙ্গ বিদ্যমান থাকে, তরঙ্গ থাকে। প্রতিটি পদার্থের সাথেই বা কণার সাথেই, পদার্থের বা কণার সাথেই একটি তরঙ্গ থাকে, যে তরঙ্গটাকে উনি নাম দিলেন পদার্থ তরঙ্গ। তাহলে আমরা বলতে পারি যে যাহাই পদার্থ তার সাথেই তরঙ্গ আছে, যাহাই তরঙ্গ তার সাথেই পদার্থ আছে। এই জিনিসটা বিজ্ঞানী ডেবগলি কিন্তু প্রমাণ করলেন। তাহলে আমি এখনো পর্যন্ত কিন্তু ডেবগলি কত সালে প্রমাণ করেছে? এটা 1921 না 22 দ্বারা বলি, 1924 সালে। 1924। এবং তার জন্য কিন্তু তিনি নোবেল প্রাইজটা কবে পান আমি দেখে নিচ্ছি না। 1929-এ পান। 1929-এ পান। কিসের জন্য? উনি দেখেছেন যে ইলেকট্রন কণার তরঙ্গ আছে। উনি এটা বলেছিলেন প্রতিটি কণারই তরঙ্গ আছে। তিনি প্রমাণ করেছিলেন ইলেকট্রনের ইলেকট্রনের তরঙ্গ আছে। বিজ্ঞানী ডেভিসন আর জার্মার বলে দুজন বিজ্ঞানী আছে, উনারা এই জিনিসটা কিন্তু প্রমাণ করেছিলেন। উনি এই জন্য নোবেল পেয়ে গেলেন। তাহলে চ্যাপ্টারের পুরো ঘটনাটা তোমরা বুঝতে পারলে আমরা কি কি বলতে চাইলাম। এখানে কিন্তু কোনো অঙ্ক আমরা করিনি, এখানে কোন রকম কোনো অঙ্ক আমরা করিনি। আমরা খালি দেখলাম আলো ফেললে কোনো ধাতব পৃষ্ঠে কোনো নির্দিষ্ট কম্পাঙ্কের চেয়ে বেশি আলো ফেললে আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে ইলেকট্রন বেরোয়। এই যে ইলেকট্রন বেরোয় সেটা প্রথমে ইলেকট্রন জানতেন না। এটা প্রথম অবজার্ভ করেছিলেন বিজ্ঞানী হার্জ, তিনি জানতেন না। তারপর হার্জের পর এটা দেখা গেল একটা পরীক্ষার দ্বারা, বিজ্ঞানী লেনার্ড দেখালেন যে এটা এই যে কণাটা তুমি বলছো আহিত কণা, এটা বেসিক্যালি ইলেকট্রন। তো তিনি ব্যাখ্যা করলেন যে এটা ইলেকট্রন, কিন্তু তিনি তিনি
কোনোভাবেই তারা চেষ্টা করেও ব্যাখ্যা করতে পারলেন না যে কেন এই ঘটনা ঘটছে, সেই ঘটনাটা ব্যাখ্যাই করতে পারলো না। তারপর 1905 সালে বিজ্ঞানী আইনস্টাইন সে তার তিনি ধরলেন যে আলোকে আর তরঙ্গ ধরবো না, আমরা কণা ধরবো। কণা ধরে তিনি প্ল্যাঙ্কের E=h nu ফর্মুলাটাকে ধার নিয়ে তিনি সম্পূর্ণভাবে এমন থিওরি দিলেন যাতে সম্পূর্ণ প্রত্যেকটা ঘটনা যেগুলো আমরা অবজার্ভ করি আলোক তড়িৎ ক্রিয়ার ক্ষেত্রে, তার সবগুলো একদম পুরো পয়েন্ট টু পয়েন্ট ম্যাচ করে যায়, যেটি ব্যাখ্যা করার জন্য তিনি নোবেল প্রাইজ পান। এবার আমরা তার আগের ফিজিক্স যেগুলো ছিল আর আইনস্টাইনের এই আবিষ্কারের পরে, এই প্রমাণের পরে, এই ব্যাখ্যা দেওয়ার পরে যে ফিজিক্স, তার মধ্যে আলোক বা এই লাইট সম্বন্ধে বিজ্ঞানীরা দ্বিধা বিভক্ত হয়ে গেল। একটাতে দেখছি আমরা এতদিন ধরে আলোকে তরঙ্গ ধরতাম, সেই তরঙ্গের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি আলো যদি তরঙ্গ হয় তাহলে আলো সেই তরঙ্গ ধরে আমরা আলোর প্রতিফলন, প্রতিসরণ, বিকিরণ, বিকিরণ বলছি বিকিরণ মানে বিকিরণ, বিকিরণ তো নয়, ওটাকে কি বলে, বিক্ষেপণ, তারপরে তোমার অপবর্তন, সমাবর্তন, ব্যতিচার, এগুলো সব আমরা ব্যাখ্যা করেছি এবং একদম পুরো পাই টু পাই ওগুলো মিলেছে, পয়েন্ট টু পয়েন্ট মিলেছে। তাহলে আমরা হঠাৎ করে আলোকে আমরা কণা ধরতে যাব কেন? তখন আমরা বুঝলাম যে না, এই ঘটনার জন্য আমাকে বাধ্য হয়ে আমাকে কণা ধরতে হবে এবং যদি আমরা কণা ধরি তবেই কেবলমাত্র এই ঘটনাকে সম্পূর্ণরূপে ব্যাখ্যা করা যায়। তারপর আমরা সবাই বিজ্ঞানীরা মেনে নিল যে আলোককে তুমি ধরতেও পারো এটি হচ্ছে একটি কণা, ধরতেও পারো তুমি একটি একটি তরঙ্গ। আলোর দুটো ধরনের ক্যারেক্টার আছে, ডুয়াল নেচার আছে, দ্বৈত সত্তা আছে। তোমার যে ঘটনা ব্যাখ্যা করার জন্য আলোককে যেমন ভাবে দেখা দরকার তুমি তেমন ভাবেই ধরে নাও। মানে ভাবতে পারো যে এরকম একটা ওয়েভ, তার সাথে সাথে কিছু এরকম ঢিল বাঁধা আছে, তার মানে এই নেচারও আছে, এই নেচারও আছে, তোমার যেটা দরকার তুমি সেটাকে ইউজ করো। তারপর বিজ্ঞানী ডে বগলি 1924 সালে খুবই কম বয়সে, মনে হয় 21 না 22 বছর বয়সে, তিনি এমন একটা থিওরি দিলেন। তিনি বললেন প্রত্যেকটা কণা বা পদার্থ, যেগুলো শক্ত শক্ত পদার্থ, ইলেকট্রন, প্রোটন, কোন একটা ম্যাটার, কেউ ছুটছে, কোন একটা মানুষ আছে, তাদের প্রত্যেকের নাকি একটা তরঙ্গ আছে। যেমন ভাবে ছুটছে তাদের সাথে সাথে নাকি তরঙ্গ ছুটছে, যে তরঙ্গটা তিনি নাম দিলেন পদার্থ তরঙ্গ। তাহলে তিনি এটা বলে দিলেই হবে না, তার সাথে সাথে তিনি এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্য বলে দিলেন, তরঙ্গ দৈর্ঘ্যের সাথে এই কণার বেগের সম্পর্ক বলে দিলেন। কি বললেন? তরঙ্গ দৈর্ঘ্য এখানে বললেন, আমরা পড়বো তরঙ্গ দৈর্ঘ্য সমান বলছে h/p। পি মানে হচ্ছে ভরবেগ, আর এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, ওয়েভলেংথ। তাহলে তিনি একটা ওয়েভের কথা বললেন, ওয়েভলেংথ, আর এদিকে ভরবেগ হচ্ছে কণার কথা বললেন, ভরবেগ। তার মানে এই দুটো তিনি কিন্তু একটা সমীকরণের মধ্যে বেঁধে দিলেন। তাতে সবাই গেল ঘেঁটে, সবাই অনেকে হাসাহাসি করতে শুরু করলো। করার পর 1929 সালে প্রমাণিত হলো যে ইলেকট্রনেরও ইলেকট্রনেরও তরঙ্গ ধর্ম আছে। ইলেকট্রন দিয়ে ডিফ্র্যাকশন প্রমাণ হলো, ইলেকট্রন দিয়ে অপবর্তন প্রমাণ হলো। ইলেকট্রন কি? ইলেকট্রন কি বলো? কণা। অপবর্তন কি দিয়ে ব্যাখ্যা করতাম আগে আমরা? তরঙ্গ ধরে। উনি দেখলেন, একটা পরীক্ষা করলেন, তাতে দেখলেন ইলেকট্রনেরও অপবর্তন হয়। তাহলে সব ঘেঁটে গেল। ঘেঁটে যাওয়ার সাথে সাথে একটা সূত্র বেরোলো, একটা ওয়ে আউট বেরোলো, ডে বগলি সত্য বলে প্রমাণিত হলো, তিনি নোবেল প্রাইজ পেলেন। এবং তারপর থেকে প্রমাণিত তারপর থেকে প্রত্যেক জায়গায় আমরা ধরে নিই যে প্রত্যেকটা কণারই একটা তরঙ্গ আছে। আলো যেহেতু একটা তরঙ্গ, তার কিন্তু কিছু ফোটন পার্টিকেল থাকতেই পারে। ওকে, তাহলে এবার আমরা যেটা প্রথম যেটা এখানে আমরা জাস্ট আমি আর তোমাদের 5-6 মিনিট নেব, তাহলে এখান থেকে আমরা যেগুলো প্রথম পড়বো যে আলোক তড়িৎ ক্রিয়ায় বা আলো ফেললে, ধাতুর পৃষ্ঠে আলো ফেললে, ধাতুর পৃষ্ঠে আলো ফেললে ইলেকট্রন নির্গত হয়। কে প্রমাণ করেন? মনে আছে? কে প্রমাণ করেন?
কে? না, বিজ্ঞানী লেনার্ড। হার্টজ বলেছিল কি, কোন একটা আধান বেরোয়, ইলেকট্রন যে নির্গত হয় সেটা তিনি বলতে পারেননি। লেনার্ড তিনি কি করেছিলেন? তিনি যেটা করেছিলেন, একটা বায়ুশূন্য নল নিয়েছিলেন, তার মধ্যে একটা ধাতুর পাত নিয়েছিলেন, এই নলের মধ্যে দিয়ে এরকম একটা জায়গায় ফাঁকা রেখেছিলেন, এই দিক দিয়ে আলো ফেলেছিলেন, যাতে করে আলোগুলো গিয়ে এখান থেকে ধরে নাও এরকম ধরনের, ধরে নাও একটা, তোমাদের বইয়ে মনে হয় ছবি টবি আছে, দেখো। হুম, এখানে একটা কিন্তু ইলেকট্রোড থাকবে, কি করলেন, এর মধ্যে পোরাস, এটা ফাঁকা আছে, ঠিক আছে, পোরাস, এখানে আলো ফেলা হলো, নীল আলো বা ইউভি আলো ফেলা হলো, এর মধ্যে আলো ফেলা হলো, আলো ফেলাতে কি হলো, এখান থেকে ইলেকট্রন, কিছু একটা আধান বেরোলো, আধানটাকে পজিটিভ ভোল্টেজে দিয়ে টানা হলো, তাহলে বেগ বাড়লো, বেগ বাড়ার পর এখানে ম্যাগনেটিক ফিল্ড দেওয়া হলো, চুম্বক ক্ষেত্রেতে দিলে কি হবে, আধান, চুম্বক ক্ষেত্রে এরকম করে যদি আধান দেয়, আধান কি হবে, হ্যাঁ, কোনো ধরে নাও জেড অক্ষ বরাবর চুম্বক ক্ষেত্র দেওয়া হলো, এক্স ওয়াই তলে কোনো আধান গেলে কি হবে তাদের, তারা বৃত্তাকার পথে ঘুরবে না, হ্যালো হ্যালো হ্যালো, ঘুরবে না, ঘুরবে না। এবার দেখছি এখানে যে চুম্বক ক্ষেত্র পারপেন্ডিকুলার ডাইরেকশনে, চুম্বক ক্ষেত্র যেটা এইদিকে ডাইরেকশনে দেওয়া হলো, কোন ডাইরেকশনে, এটা ডট হবে মনে হয়, এটা ডট হবে, সরি, ডট ডাইরেকশনে দেওয়া হলো, তার মানে উপর দিয়ে বাইরের দিকে বেরিয়ে আসছে, তাহলে এবার চুম্বক ক্ষেত্র বলছে, আর এইটা হচ্ছে ধরো না পজিটিভ, বেশি পজিটিভ, আর এইগুলোর সাথে কানেক্টেড আছে একটা অ্যামমিটার, একটা অ্যামমিটার আছে, আবার এর সাথেও কানেক্ট আছে একটা অ্যামমিটার, যেই ম্যাগনেটিক ফিল্ড বি সমান 0, তখন দেখছে এটা ধরো না 1 নাম্বার, এটা ধরো না 2 নাম্বার, তখন দেখছে 1 নাম্বারে কারেন্ট, যখন বি বাড়াতে থাকলো বাড়াতে থাকলো, তখন দেখতে পাচ্ছে 1 নাম্বারে কারেন্ট কমে যাচ্ছে, 2 নাম্বারে বাড়ছে, তারপরে একটা বি, নির্দিষ্ট বি এর জন্য দেখছে 2 নাম্বারেই কারেন্ট, 1 নাম্বারে কোনো কারেন্ট নাই, তার মানে কি, এখান থেকে কি ব্যাখ্যা হয়, ম্যাগনেটিক ফিল্ড যখন শূন্য, তখন তো ইলেকট্রন সোজা পালিয়ে যাবে, এখানে গিয়ে 1 নাম্বারে হিট করবে, যেই তুমি ম্যাগনেটিক ফিল্ড বাড়াতে শুরু করবে, সে কি হবে, ঘুরতে 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 ওইদিকে চলে যাবে। তারপর তিনি দেখলেন যে এই যে রেডিয়াস, এই রেডিয়াসটা তো আমার জানা, এই রেডিয়াসটা তিনি তার জানা, তিনি সেখান থেকে প্রমাণ করলেন কি, ধরে নাও ইলেকট্রন এখান থেকে এখানে এনার্জি পেলো ই ইন্টু ভি, এনার্জি পাওয়ার পর এরকম করে একটা আর রেডিয়াসের বক্রপথে ঘুরে গেল, এই রেডিয়াসটা ধরে নাও আর, আর এখানে ম্যাগনেটিক ফিল্ড ধরে নাও বি, তাহলে আমরা কি জানি, এটা ইলেকট্রনের জন্য আমরা কি লিখতে পারি, এইদিকে বি কিউ ভি হবে না, কিউ ভিবি হবে না, তাহলে কিউ ভিবি সমান হচ্ছে এম ভি স্কোয়ার বাই আর, আর তো আমার জানা জ্যামিতি থেকে, আর আমার নোন, ভি আমি কি করে জানবো, ই ইন্টু ভি, এখানে ইলেকট্রন সৃষ্টি হয়েছে, এটা নেগেটিভ, এখানে ছিল পজিটিভ দ্বার, তাহলে এখানে ভোল্টেজ আমার জানা, এই ভোল্টেজটা আমার জানা, তাহলে ই কিউ আমার জানা নেই, কিউ আমি জানি না,
তাহলে কিউ ইন্টু ভি হচ্ছে এনার্জি, এনার্জি মানে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, এই ভিটা বড় হাতের। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি ভি স্কোয়ার সমান 2 কিউ ভি/m। তাহলে ভি সমান √2 কিউ ভি/m। তাহলে এখানে এখানে দেখো একটা ভিভি কেটে কেটে গেল। তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি, কি কিউ বি সমান এম ভি/আর। এবার ভি মানে কি ভি মানে কি √, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি 2 ভি, ভি আমার জানা, আর আমার জানা, ইন্টু কিউ/এম, এটাকে আমরা লিখতে পারি √কিউ/এম। তাহলে দেখো এই এমটাকে আমি এইদিকে নিয়ে আসতে পারি। তাহলে আমি এখানে লিখতে পারি কিউ/এম সমান 1/বি ইন্টু আর √2v ইন্টু √কিউ/এম। তাহলে এই কিউ/এম, এখানে রুট আর এখানে কিউ/এম, এটা ভাগ করলে বাম দিকে কি হবে, √কিউ/এম হবে। আর ডান দিকে দেখো কি কি আছে, √2v/বি ইন্টু আর। তাহলে এখান থেকে দেখতে পাই কিউ/এম সমান √2 ইন্টু ভোল্টেজ বাই বি ইন্টু আর। দেখো বি আমি দিয়েছি জানা, আর আমার জ্যামিতি থেকে জানা, ভোল্টেজ আমি দিয়েছি জানা, ডান দিকটা পুরোপুরি নোন। তিনি এটা ক্যালকুলেট করে দেখলেন, পরীক্ষা করে দেখলেন যে এর মান কিউ/এম যা, তা ই/এম এর সাথে সমান। √কিউ/এম হবে অবশ্যই, এটা √, হবে। তিনি দেখলেন, এখান থেকে তিনি স্কোয়ার করে দেখলেন যে কিউ/এম যেটা তিনি দেখলেন, এখান থেকে কিউ/এম সমান 2v/বি²r², যেটা তিনি পেলেন, সেই ভ্যালুটা পুরোপুরি ই/এম ইলেকট্রনের জন্য সমান। তাহলে ওটাতে একটা কণারই হয়, ওটাতে একটা কণারই হয়, ইলেকট্রনের জন্যই যা হবে তাই হবে। 1.6 1.6 ইন্টু 10⁻⁻19 ডিভাইডেড বাই এম মানে 9.1 ইন্টু 10⁻⁻13, এটার ভ্যালু যা হয় তাই তিনি পেয়েছেন এক্স্যাক্ট। তাহলে এটা ইলেকট্রন ছাড়া আর কেউ নয়। কি বোঝা গেল না, বোঝা গেল না? হ্যালো 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 হ্যালো, কে বুঝতে পারোনি বলো? এটা কি বোঝা গেল? বিজ্ঞানী লেনার্ড দেখলেন, পরীক্ষা করলেন, কিউ/এম বার করলেন পরীক্ষা করে, এবং বের করে তিনি দেখালেন যে এই যে কিউ/এম পরীক্ষা লব্ধ। তাহলে লেনার্ডের পরীক্ষায় পাওয়া কিউ/এম এর মান সমান কত হয়, 1.76 ইন্টু 10⁻11 কুলম্ব পার কেজি, যা ইলেকট্রনের আপেক্ষিক আধানের সমান। মানে হচ্ছে ই/এম এর সমান। অর্থাৎ সিদ্ধান্ত তিনি কি নিলেন, যে এক্ষেত্রে আলো ফেলে ধাতব পৃষ্ঠে নির্দিষ্ট কম্পাঙ্কের আলো ফেলে ইলেকট্রন নির্গমন হয়। এটা তিনি ব্যাখ্যা করলেন। আজকে যেটুকু পড়ালাম সেটুকুতে আমি আশা করা যায় তোমাদের কোন রকম কোনো মানসিক চাপ হবে না, সিম্পল একদম। নেক্সট ডেতে আমরা প্রমাণ করব আলোক তড়িৎক্রিয়ার ব্যাখ্যা। নেক্সট কালকে আমরা আলোচনা করব যে কেন আলোক তড়িৎক্রিয়া, প্রথমে আলোক তড়িৎক্রিয়ার প্রথমে আমরা দেখব যে বৈশিষ্ট্যগুলো কি। ফার্স্ট আমরা দেখব বৈশিষ্ট্য, তারপর আমরা দেখব
কেন তরঙ্গ তত্ত্ব ব্যর্থ হলো। তারপরে আমরা দেখব আইনস্টাইন কি ব্যাখ্যা দিলেন। আর এই বৈশিষ্ট্য, তারপরে তার আইনস্টাইনের সমীকরণটা আমরা দেখব। আর এখান থেকে কিছু প্রবলেম, কালকের দিনে শুধুমাত্র এইটুকুই করব। আর এই বৈশিষ্ট্য পড়ার সময় আমরা কিছু রাশি নিয়ে আলোচনা করব, নতুন কিছু 2-3টে রাশি পাবো যেগুলো খুব সহজ, সেই রাশিগুলো নিয়ে আমরা ডিসকাস করব। ওকে, চলো, গুড নাইট। তাহলে কালকে দুপুর 2:30 PM